প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা গত দুইটি ক্লাস তোমাদেরকে পরপর কানেক্টরস বিষয়ে ধারণা দিয়েছিলাম। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বের আরও কয়েকটি নিয়ম সম্পর্কে তোমাদেরকে আমি আজকে এই অনলাইন ক্লাসে দেখাই দেব এবং তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আমরা একটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের এখানে আমরা যখন বই পুস্তকে বা বিভিন্ন সময় স্যারেরা বলে বা বইতে দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে মূল ভার্বের শেষে ইয়েস বসে। অনেক ছেলে মেয়ে অনেক সময় এগুলি আমরা পড়ি, কিন্তু আসলে বেসিক্যালি জিনিসটা কি সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। তা আমি আজকে এটার একটা বিস্তারিত একটা বিশ্লেষণ তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা দেখো, যদি কোনো বাক্যে অর্থাৎ যদি কোনো বাক্যে ডেইলি, এভরিডে, অলওয়েজ এই ধরনের ওয়ার্ডগুলো থাকে, তখন ওই বাক্যের মূল ভার্বের শেষে এস অথবা ইএস বসে। সেই ক্ষেত্রে দেখতে হবে বাক্যের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। এবার পর্যায়ক্রমে বিষয়টা কি আমি দেখাতেছি, তোমরা দেখো। যেমন এই বাক্যে হি অলওয়েজ ডিস্টার্বস মি, এইটা হলো এই বাক্যের মূল ভার্ব। একটা ভার্বের সাধারণত তিনটা ফর্ম থাকে। আমরা যদি এটাকে এভাবে বলি প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল, অথবা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। যেমন ডু, বি, ডান, এটা হলো ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। এভাবে বলি আমরা, এভাবে বলতে পারি, অথবা প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফার্স্ট পার্টিসিপল। তো নিয়ম হলো একটা বাক্যে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ এই ফর্মটা যখন ব্যবহৃত হবে, তখন দেখতে হবে ওই বাক্যটার সাবজেক্ট কোন পার্সনে আছে। যেমন আমরা জানি আই, উই, ইউ, এই তিনটা ওয়ার্ড ছাড়া বাকি যারা আছে all are the rest of all are third person, rest of all are third person। তাহলে সেই ক্ষেত্রে আমরা এদিকে আসি, দেখতেছি যে এই বাক্যটার মধ্যে এই যে সাবজেক্টটা, এটা এই তিনটার কোনো একটার মধ্যেও নেই, এই তিনটার কোনো একটার মধ্যে এই নেই, তাহলে এটা থার্ড পারসন, এটা আমরা নিশ্চিত নয়। এবার আমাদেরকে দেখতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে আমার এই যে প্রেজেন্ট ইনডিফিনিট যে কথাটা আমরা আসছে, এই থার্ড পারসন সিঙ্গুলার হলেই কেবলমাত্র এখানে এস অথবা ইস ব্যবহৃত হবে। তাহলে কিন্তু যদি এই বাক্যটা আমার এইভাবে হতো, দে does the sun, এই বাক্যটা কখনো এরকম হবে না, কারণ এটা থার্ড পারসন আছে, বাট এটা কিন্তু প্লুরাল।
আর এটা থার্ড পারসন, এটা হলো সিঙ্গুলার। তাহলে আমার শর্ত হলো বাক্যটা যে সাবজেক্ট, বাক্যে যে সাবজেক্টটা ব্যবহৃত হয় ওই সাবজেক্টটা থার্ড পারসন হইতে হবে এবং সিঙ্গুলারও হইতে হবে। তো কেবলমাত্র তখনই আমার এই আইনটা প্রযোজ্য হবে। আমরা দেখলাম যে যদি কোনো বাক্যে এই ধরনের অলওয়েজ, এভরিডে, ডেইলি এই ওয়ার্ডগুলোর কোনো একটি ওয়ার্ড বাক্যে ব্যবহৃত হয় তাহলে ওই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আওতায় পড়ে। তো এখানে এই ওয়ার্ডটি প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এটার ফার্স্ট ফর্ম হলো ডিস্টার্বড, ফার্স্ট পার্টিসিপল ডিস্টার্ব। আমি যখন দেখলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ, এই শব্দটা প্রেজেন্ট ইনডিফিনিট, তখনই আমাকে দেখতে হবে যে এই সেন্টেন্সের সাবজেক্টটা কি আছে, এটা কি সিঙ্গুলার বা প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে আমাকে এই ওয়ার্ডের পরে এস অথবা ইজ দিয়ে বাক্য কমপ্লিট করতে হবে। এখন একটা বিষয় আমাদের এটা জানা দরকার যে আমি কোন জায়গায়, যেহেতু আমার অপশন দুইটা, একটা হলো এস, একটা হলো ইজ, তাহলে কোন জায়গায় আমি এস বসাবো, কোন শব্দগুলোর সাথে আমি ইজ বসাবো। সাধারণত আমরা দেখি সব জায়গায় এস ব্যবহৃত হয়, কিন্তু যে ওয়ার্ডগুলো দেখতে যেমন সিএচ, স, সিএচ এর জন্য দুইটা, একটা হলো স, একটা হলো ক। তো যদি যেটা স হয় সেই ক্ষেত্রে যেমন সিএচ, এক্স, এসএইচ, এই ধরনের শব্দ, এই ধরনের ওয়ার্ড দ্বারা যে শব্দটা গঠিত, যেমন BENCH, বেঞ্চ, এরপরে BOX, বক্স, BRUSH, তাহলে আমরা দেখলাম যে এই ওয়ার্ডগুলো শেষে এসএইচ, এক্স, সিএইচ, স এই ধরনের। তাই এগুলির পরে আমরা ইজ ব্যবহার করি, আর নতুবা সাধারণত সকল ক্ষেত্রে এস দিয়েই মানে কাজ করি আমরা, বা এস বসার নিয়ম। এবার আমরা দেখতেছি এরপরে আমরা যেটা বিষয়টা হলো যদি কোনো বাক্যে এই ধরনের ওয়ার্ডগুলো থাকে, যেমন অ্যাগো, বিফোর, ইয়েস্টারডে, এই ধরনের ওয়ার্ড থাকে, যেমন হি গো টু ঢাকা ইয়েস্টারডে। এগুলি রাইট ফর্ম ভার্বের একেবারে প্রাথমিক পর্যায়ে, এগুলি তোমরা মানে দেখে, এগুলো সাধারণত তোমাদের প্যাসেজের মধ্যে থাকবে এগুলি। তো প্যাসেজের মধ্যে যখন থাকে তখন আমরা সে মানে অনেক সময় এগুলি লক্ষ্য করি না, আমরা না বুঝে একটা ভাব বসাই দিই। খেয়াল রাখতে হবে আমার এখানে যেই ভাবটা ব্যবহৃত হয়েছে এই ভাবটা কোন ফর্মে আছে, সেই ফর্ম মোতাবেক বাক্যের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, পড়ে দেখতে হবে যদি এখানে কোনো শর্ত কন্ডিশন এরকম আছে কিনা। যেমন এখানে এই বাক্যটার মধ্যে আছে ইয়েস্টারডে, যদি ইয়েস্টারডে শব্দটা না থাকতো তাহলে আমি এই বাক্যটাকে করতাম এভাবে, হি গোস টু ঢাকা, আমি এইভাবে করতাম। কিন্তু এখানে যখন আমি দেখলাম লাস্টে দিয়ে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে ইয়েস্টারডে, এটার মধ্যে এখন আমার অপশন অ্যাগো থাকতে পারে, বিফোর থাকতে পারে। যদি এই ধরনের কোনো ইন্ডিকেশন থাকে সেই ক্ষেত্রে আমার এই আইন এখন প্রযোজ্য হবে। যদি ওগুলো না থাকে তাহলে আমি এগুলো করে নিতে হবে। যেহেতু এখানে আমাকে একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে সেহেতু আমি এটাকে এখন রিজলভ করতে পারবো না, এখন আমার করতে হবে এভাবে, যেমন হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, এ হলো আমার নিয়ম। তো আমরা অনেক ক্ষেত্রে এই জিনিসগুলা যদি আমাদের জানা না থাকার কারণে
আমরা এই প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মে অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি। এগুলো ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা দেওয়া থাকবে, ভার্বটা ভুল করিয়ে দিবে তারা। তোমাকে বাক্যের অন্য অংশ পড়ে বুঝে নিতে হবে এই ভার্বটা আমি এক্স্যাক্টলি কি ধরনের মানে ভার্ব ব্যবহার করব, সেটা তোমাকে ইন্ডিকেট করে করতে হবে। এবার আসো, আর একটা জিনিস আমি বলে রাখি, প্রেজেন্ট ইনডিফিনিট যে ফর্মটা আমি তোমাদেরকে দেখালাম, এরপরে একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে যত অদ্বিতীয় সৃষ্টি, যেমন পৃথিবী সৃষ্টি, চন্দ্র, সূর্য, আকাশ, এইভাবে, তাহলে যতগুলো অদ্বিতীয় সৃষ্টি আছে প্রত্যেকটা অদ্বিতীয় সৃষ্টি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে ব্যবহৃত হয়। যেমন the moon shines at night, এটা কোনো চেঞ্জ না যায়। the moon shine at night এর জীবনা হবে না, মনে রাখতে হবে এগুলো অদ্বিতীয় সৃষ্টি, এই জন্য এগুলো সবসময় প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হবে। আর প্রেজেন্ট ফর্ম মানে হলো the moon থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাদেরকে the moon shines at night এভাবে লিখতে হবে। আচ্ছা, এবার আমরা আসি তো যে সকল বাক্যগুলোর পরে at this moment, at present, now, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার থাকে, তাহলে ওই বাক্যগুলো সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয়। তারা প্রশ্নপত্রে যেভাবে দিবে, যেই ফর্মগুলোতে যেই ফর্মগুলো সাধারণত আমরা এগুলি দেওয়া থাকবে এইভাবে, যেমন কি go to college at this moment, এগুলো হবে। এখন at this moment যখন বলা হলো, তখন আমি জানি যে যদি কোনো বাক্যে এই ধরনের শব্দ থাকে, যেটা আমি দেখালাম, এই ওয়ার্ডগুলো কোনো একটা ওয়ার্ড যখন ব্যবহৃত হবে তখন সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। তো এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হলো সাবজেক্টের পরে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস পিভি, প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস বাক্যের বাক্যাংশ, যেটাকে আমরা এক্সটেনশন বলি, যদি থাকে ঠিক। তাহলে এখন আমাদের এখানে আমরা করে নিতে হবে বি। এখানে টু বি ভার্ব, এই টেন্সে টু বি ভার্ব হলো am, is, are। এখন এই যে তিনটা টু বি ভার্ব we have to use according to the subject, যেই সাবজেক্ট যেই টু বি ভার্ব ডিক্লেয়ার করে, অর্থাৎ যা যেই সাবজেক্টের সাথে যেই টু বি ভার্ব বসে সেই টু বি ভার্ব বসাইতে হবে। যেমন এখানে আর সাথে থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, আর থার্ড পারসন ফার্স্ট পারসন সকল পারসনের সাথে যদি প্লুরাল হয় সাবজেক্ট তাহলে আর সেকেন্ড পারসনের সাথে অলওয়েজ আর ব্যবহৃত হয়। তাহলে আমরা এখন টু বি ভার্ব একটা বানাই দিই, যদি এখানে আমাদের আছে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, তাহলে টু বি ভার্ব বলতে গেলে হির সাথে ইজ, হি ইজ going to college at this moment, এই আমরা দেখি। এরপরে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো আমরা জানি একাধিক সিঙ্গুলার সাবজেক্টকে যখন এন্ড দিয়ে যুক্ত করা হয় তখন সেই সকল সাবজেক্টের পরে টু বি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব যেটাই আসুক সেটা প্লুরাল হয়, এটা হলো নিয়ম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে একাধিক সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। কিভাবে আমি সেটা দেখাচ্ছি।
যেমন আমি বললাম রাবি and Abi are going to college. এখানে এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট যুক্ত হইল and ভার প্রশ্ন প্লুরাল। এর কারণ হলো অর্থাৎ একাধিক সাবজেক্ট যখন এন্ড দ্বারা যুক্ত হয় তখন ভার্ব প্লুরাল হওয়ার নিয়ম। সেজন্য এখানে ব্যবহৃত হয়েছে রাবি এন্ড আবি আর গোয়িং টু কলেজ। কিন্তু আমরা যখন দেখি বাক্যটা এরকম হয়, এখন আমরা দেখলাম এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, মাঝখানে ব্যবহৃত হয় ঠিক আছে সেন্টেন্সের মধ্যে। কিন্তু এখানে একটা বিষয় হলো দুইটা অর্থাৎ একাধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় এবং ওই সাবজেক্টগুলো যদি একই অর্থ প্রকাশ করে সেই ক্ষেত্রে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে, আর ওই সাবজেক্টগুলোকে সিঙ্গুলার ধরা হবে। অর্থাৎ এখানে এই এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরে এরা সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ স্লো অ্যান্ড স্পিডি। স্লো মানে ধীর, স্পিডি মানেও ধীর। এই জন্য যদি একাধিক সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে বটে কিন্তু তার অর্থ সিঙ্গুলার বুঝে, অর্থাৎ দুইটা সাবজেক্টের অর্থ একই বুঝে, সেই ক্ষেত্রে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গুলার সেন্স হবে এবং এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হবে। এই জন্য আমরা ওই যে একটু আগে আমরা জানলাম এর আগে আমাদের যে সাবজেক্ট যদি সিঙ্গুলার থার্ড পারসন হয় তাহলে সেই ক্ষেত্রে এস বাই এস হয়। উইথ প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, এই জন্য তার সাথে এস যুক্ত হয়েছে এখানে, এই জন্য উইন্স অ্যাপ্রোপ্রিয়েট। এখানে আমরা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হলো যদি কোনো সেন্টেন্স দো অথবা এজ ইফ দ্বারা যুক্ত হয়, আমরা এর আগে দেখাচ্ছি যেটা সেটা হলো এন্ড দ্বারা যুক্ত হয়, কিন্তু এখন বলতেছি যদি কোনো সেন্টেন্স দো অথবা এজ ইফ দ্বারা যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে সেন্টেন্সের প্রথম অংশ যেটাই থাকুক না কেন পরের অংশ অবশ্যই পাস্ট টেন্স হইতে হবে। যেমন he talks as if he knows everything। এখানে লক্ষ্য করো, এখানে he talks এটা হলো প্রেজেন্ট ফর্ম, আর এই knows এটাও প্রেজেন্ট ফর্ম। কিন্তু আমার আইন বলতেছে, সূত্র বলতেছে আমাকে এটা যে হি টক্স এটা প্রেজেন্ট ফর্ম, হি নোজ এটাও প্রেজেন্ট ফর্ম। কিন্তু পার্থক্য হলো আমাকে এখানে সূত্র বলতেছে যদি এন্ড না হয়ে যদি এজ ইফ অথবা এজ দো দ্বারা বাক্যগুলো যুক্ত করা হয় সেই ক্ষেত্রে প্রথম অংশ যে টেন্সই থাকুক না কেন সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে পরের অংশ অবশ্যই পাস্ট টেন্স করে নিতে হবে। তাহলে যদি আমাকে পাস্ট টেন্স করতে হয় তাহলে আমার এই যে নোজ, এই নোজের জায়গায় নোর পাস্ট ফর্ম হলো বিউ,
তাহলে আমাকে এন এখন আমার হলো হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, অর্থাৎ সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সব তার জানতা, সে সব কিছু জানে। মিনিংটা আসলে এরকম। কিন্তু এখানে একটা কথা আছে, যদি আমার এইখানে প্রিন্সিপাল নাউন ব্যবহৃত না করা হয়তো বাক্যের প্যাসেজে এইভাবে ওয়ার্ডটা সাজানো, যদি এরকম ভাবে সাজায় তাহলে সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে টু বি ভার্ব চাইতেছে তার। তো টু বি ভার্ব যদি চায় এইটা মনে বি ইকুয়াল টু এম ইজ আর ওয়াজ ওয়ার, a be equal to there. Third tense, according to the tense we have to use this plural or not this. তো এখানে আমি দেখলাম সূত্র বলছে যে প্রথম অংশ যাই থাকুক না কেন দ্বিতীয় অংশকে অবশ্যই ফার্স্ট টেন্স করতে হবে। তো ফার্স্ট টেন্স যদি আমি করি তাহলে আমাকে এই টু বি ভার্ব ওয়াজ এবং ওয়ার, তো স্বভাবত আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ ব্যবহৃত হয়, আয়ের সাথে ওয়াজ হয়, থার্ড পারসন প্লুরাল আর ফার্স্ট পারসন প্লুরাল এই জাতীয় সাবজেক্টগুলোর সঙ্গে ব্যবহৃত হয় ওয়ার। তো এখানে আমাদেরকে একটা কথা বলছে, এটা গ্রামাটিক্যাল আইন হলো এখানে যদি টু বি ভার্ব বসানোর প্রয়োজন হয় তাহলে সকল পার্সনের সাথে all kinds of subject follow where অর্থাৎ এখানে তাহলে কি জানলাম আমরা, যে as if দ্বারা যুক্ত সেন্টেন্সে প্রথম অংশ যেই টেন্সে থাকুক না কেন দ্বিতীয় অংশকে ফার্স্ট টেন্স করতে হবে, আমরা সেটা দেখালাম। এরপরে বলা হয়েছে যদি দ্বিতীয় অংশে কোনো টু বি ভার্ব বসানোর প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট যে কোনো পার্সনেই থাকুক না কেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, দ্যাটস নট ম্যাটার, বাট এনি কাইন্ড অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ ওয়ার। সাবজেক্ট যেটা থাকবে না কেন, আর সাথে আমরা জানি ওয়াজ হয়, হির সাথে ওয়াজ হয়, তারপরে রহিম করে ইত্যাদি, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার হলে ওয়াজ, ফার্স্ট পার্সন আয়ের সাথে ওয়াজ। কিন্তু এখানে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার স্বভাবত এখানে হওয়ার কথা ছিল ওয়াজ, বলছে না এই আইন এখানে প্রযোজ্য নয়, স্বাভাবিক আইন এটা যেহেতু একটু ব্যতিক্রম নিয়ম, সেহেতু এখানে এই অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের পরের অংশে যদি টু বি ভার্ব ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে যে কোনো সাবজেক্টই আসুক না কেন, আইদার সিঙ্গুলার অর প্লুরাল, যে কোনো সাবজেক্টই হোক তার সাথে টু বি ভার্ব ব্যবহৃত হবে। তাহলে আমাদের সূত্রটা হলো কি হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যান, বা সে এমন ভাবে কথা বলছে মনে হয় যেন সে পাগল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আর দীর্ঘায়িত করব না, আবার নেক্সট ক্লাসে যদি কখনো আমাদের এগুলি আলোচনা হয় তাহলে আরো আমরা বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকিও, এগুলি সবাই বাড়িতে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমাদের যেই ভয়ভীতি এবং তোমাদের যে একটা হেজিটেশন সেটা তোমাদের হয়তো থাকবে না ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকিও।